চলো আমরা অ্যালকোহল ফেনল ইথার অ্যালকোহল পার্টটা আমরা অনেকটা দেখেছি। এবার আমরা ফেনল পার্ট যেটা সেটা শুরু করছি। ফেনল, ঠিক আছে। এবারে এই ফেনল কি, ফেনলের যে অ্যাকচুয়াল স্ট্রাকচার সেটা হলো বেনজিন রিং এর সঙ্গে একটা ওএইচ যুক্ত থাকবে, অর্থাৎ বেনজিন রিং থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে হ্যাঁ আমরা যদি একটা OH বসাতে পারি, অর্থাৎ দ্য অ্যারোমেটিক হাইড্রোক্সিল কম্পাউন্ড in which one or more hydroxyl groups are directly attached to the aromatic nucleus are called phenols। অর্থাৎ আমরা কি দেখলাম, এই যে অ্যারোমেটিক একটা কম্পাউন্ড ছিল যেটাকে আমরা বলতে পারি এই যে C6H6, তাই তো, প্রত্যেকটা জায়গায় একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আমি দেখিয়েছি এইটা, ঠিক আছে, একটা হাইড্রোজেন দেখিয়েছি। তো এই হাইড্রোজেনটা আমরা যদি রিপ্লেস করতে পারি, আমরা যদি এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দেই, ঠিক আছে, বুঝলে, অর্থাৎ এই হাইড্রোজেনটাকে আমরা রিপ্লেস করব, ইয়েস স্যার, OH বসাবো। এবারে এরকম যদি আরো একাধিক OH ছড়িয়ে দেই, OH আমরা রিপ্লেস করতে পারি, H কে রিপ্লেস করে OH বসাই, তাহলে আমরা কিন্তু এই ফেনলই পাবো, কিন্তু নাম দেবো আলাদা আলাদা, ঠিক আছে। একটা OH থাকলে আমরা শুধু ফেনল বলবো, দুটো OH থাকলে আমরা রেসোর্সিনল, এই যে এরকম এক একটা নাম দেবো আমরা, ঠিক আছে। তা আমরা ফার্স্টে ফেনলটাকে দেখে নিই। ক্লাসিফিকেশন অফ ফেনলস, দেখো ক্লাসিফাইড ইন 3 টাইপস। তার মানে কি, কিভাবে, মনোহাইড্রিক ফেনলস মানে একটা OH থাকবে যেটাকে আমরা শুধু ফেনল বলছি, ঠিক আছে, হাইড্রোজেনকে রিপ্লেস করব। ডাইহাইড্রিক ফেনলস, দুটো গ্রুপ থাকবে, দুটো OH গ্রুপ থাকবে, হাইড্রিক ফেনলস। এবার আমরা তার এক্সাম্পল নেব, শুধু একটা হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করেছি OH দিয়ে। এবারে দেখো এইটাও ফেনল, কিন্তু এটা বিটা ন্যাপথল, এই যে এইটা, এই পার্টটা শুধু ফেনল, ঠিক আছে, ফেনলের পার্ট এটা, ঠিক আছে। এইটা ছিল আমাদের 10 মেম্বার, এই যে 10 মেম্বার রিং যেটা, ঠিক আছে, সেটা কি ছিল, সেটা ছিল বিটা ন্যাপথল। তাহলে সরি, এইখানে যদি OH থাকতো তাহলে বিটা ন্যাপথল। ন্যাপথালিন কি ছিল জানো তো, ন্যাপথালিন, ন্যাপথালিন কি ছিল, এইটা, এটা ছিল আমাদের ন্যাপথালিন, ওকে। এবারে এই পজিশনটাকে বলা হয় বিটা পজিশন, এই পজিশনটাকে আলফা পজিশন, ঠিক আছে। আলফা পজিশনে যদি OH থাকে তাহলে বলবো আলফা ন্যাপথল, বিটা পজিশনে যদি আমাদের OH থাকে তাহলে কি বলবো, বিটা ন্যাপথল। এগুলো সব মনোহাইড্রিক ফেনল, ওকে, এগুলো সবই মনোহাইড্রিক, একটা করে OH আছে বলে। অ্যান্ড ক্রেসল, অর্থ ক্রেসল, দেখো এখানে আমরা নাম দিয়েছি এই যে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, অর্থাৎ অর্থ পজিশনে, এটা অর্থ পজিশন আর এটা অর্থ পজিশন। এই অর্থ পজিশনে যদি আমাদের CH3 থাকে তাহলে তাকে আমরা বলি ক্রেসল। ঠিক একই রকম ভাবে এই জায়গা যদি আমাদের CH3 থাকতো তাহলে হতো মেটা ক্রেসল, আবার এই CH3টা যদি এইখানে থাকতো তাহলে প্যারা ক্রেসল, ওকে। অর্থাৎ এটা মেটা ক্লিয়ার, এই যে মেটা ক্রেসল যেটাকে বলা হয় 3 মিথাইল ফেনল, এটা প্যারাক্রেসল বা 4 মিথাইল ফেনল। এইবারে এটাও একটা ফেনল, এই যে স্ট্রাকচার, এইটুকু স্ট্রাকচার হলো শুধু ফেনলের, কিন্তু এটা উপরে কি আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে 4 হাইড্রক্সি বেনজাইলডিহাইড, 4 হাইড্রক্সি বেনজাইলডিহাইড, এটাও একটা ফেনলিক OH আছে এখানে, ঠিক আছে। এইখানেও তাই, দেখো যদিও পুরোটাকে আমরা অ্যাসিডিক বলবো, পুরো অ্যাসিড বলবো, কিন্তু এখানে কি আছে, ফেনোলিক OH আছে, ফেনোলিক, এখন বলছি আমরা ফেনোলিক OH, ঠিক আছে। OH যুক্ত থাকা মানেই ফেনোলিক OH বেনজিন এর সঙ্গে, হ্যাঁ, সেটা ন্যাপথালিনের সঙ্গে যুক্ত থাকলেও ফেনোলিক OH হবে। এবারে এইটাও আমাদের ফেনোলিক OH, ক্লিয়ার। নাম কি দিলাম, 4 হাইড্রক্সি ইথাইল বেনজয়েট, এই যে ইথাইল, এই যে ইথাইল, এই যে বেনজয়েট,
বেনজয়েট মানে কি? বেনজোইক অ্যাসিড থেকে এসছে। এই যে বেনজোইক অ্যাসিড ছিল এটা, COOH ছিল এটা। হাইড্রোজেনটাকে সরিয়ে যদি আমরা এখান থেকে সরিয়ে দেই, এখানে যদি আমরা ইথাইল বসাই, বুঝলে কি না? Yes, sir. এখানে ইথাইল বসাই C2H5, তাহলে ইথাইল বেনজয়েট হতো। কিন্তু আবার যদি এখানে OH থাকে একটা, তার মানে কি 4 হাইড্রোক্সি ইথাইল, ক্লিয়ার? সেই কারণে 4 হাইড্রোক্সি ইথাইল বেনজয়েট। এবার ডাইহেড্রিক ফেনল, তার মানে আমরা এই যে দেখো 1, 2 পজিশনে দুটো OH আছে, তাই তো? আমরা এটাকে বলেছিলাম ক্যাটিকল, হ্যাঁ। তারপরে বলবো ক্রেসল, হ্যাঁ, সরি তোমার রেসোসিনল, হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা কি বললাম? ক্যাটিকল। দেখো অর্থ পজিশনে যখন থাকবে বলছি কি ক্যাটিকল, ওকে? এটা মাথায় রাখতে হবে, এইটা দিয়ে আমাদের এই কম্পিটিটিভ এক্সামে এরকম থাকবে, হ্যাঁ, যে ডাইহাইড্রিক অ্যালকোহল হলো ক্যাটিকল, রেসোসিনল, এরকম সব নাম দেবে এক একটা, ফেনল, হ্যাঁ, এটার নাম হলো Yes, sir. রেসোসিনল, অর্থাৎ মেটা ডাইহাইড্রোক্সি বেনজিন, যেটা সেটার নামই হলো রেসোসিনল, ওকে? বেনজিন 1,3 ডাইল, আর এটা কি বেনজিন 1,2 ডাইল, শুনতে পেয়েছো? এটা কি? Yes, sir. এটা হলো হচ্ছে কুইনল। হ্যাঁ, কুইনলও বলা যায়, আবার কি বলা যায়? বেনজিন 1,4 বেনজিন 1,4 ডাইল। ইয়েস, এটা কুইনল, এবং এখান থেকে আমরা কুইনোনও পেতে পারি, ঠিক আছে? বেশ, তাহলে এগুলো গেল আমাদের ডাইহাইড্রিক ফেনল। এবারে এলো আমাদের ট্রাইহাইড্রিক ফেনলস। দেখো তিনটে OH আছে বেনজিন রিং এর সঙ্গে, তাহলে এটা কি 1, 3, 5 ট্রাইহাইড্রোক্সি বেনজিন, তাই তো? বা এটার নাম দিয়েছি দেখো একটা ফিনল, ঠিক আছে? এই নামটা একটু কম দেয়, কিন্তু অ্যাডভান্সে দেয়, জয়েন্টের অ্যাডভান্সে দেয়। দেখো এইটাও হতে পারে, কিন্তু এইগুলো খুব আনস্টেবল, জানো তো? এটা খুব আনস্টেবল, এটা স্টেবল, এটা খুব আনস্টেবল, হ্যাঁ। আর এটা এই যে পাইরোগ্যালল, এই পাইরোগ্যালল দিয়ে আমরা অক্সিজেন গ্যাস অ্যাবজর্ব করতে পারি। এইটা যখন অক্সিজেন গ্যাস প্রিপারেশন পড়েছিলে 9-10-এ, তখন বলতে যে অক্সিজেন গ্যাস অ্যাবজর্ব করে এরকম একটা সাবস্টেন্সের নাম বলো, তখন বলতে পাইরোগ্যালল, ওকে? এই নামটা বলতে, ক্লিয়ার? এবার দেখো বেনজিন 1, 2, 4 ট্রাইল, এগুলো হলো আমাদের ট্রাই, হ্যাঁ, ট্রাইহাইড্রোক্সি ফেনল, তাই তো? এই বেনজিন, ট্রাইহাইড্রোক্সি বেনজিন। এবারে পজিশনগুলো আমরা বলতে পারি। এবার তাহলে বলো ফেনল আর ক্লাসিফাইড অ্যাজ কি কি? মনোহাইড্রিক, মনো, ডাই, ডাইহাইড্রিক, ট্রাই। ট্রাইহাইড্রিক, অল অফ দিস, কোনটা? All of this. অল অফ অল অফ দিস, ওকে। দেন এটা কি? এটার নাম কি? এটা এত ইজ, প্যারাক্রেসল। হ্যাঁ, কুইনল প্যারাক্রেসল বা বেনজিন 1,4 ডাইল, হ্যাঁ বলতে পারো। তারপরে এটা কুইনোন নয়, কুইনল, তাই না? নল, আচ্ছা। আর এটা হাইড্রোকুইনোন, ঠিক আছে? হ্যাঁ পরে নান অফ দিস, কোনটা? স্যার এ বি, কুইনোন নয়, ঠিক আছে? মানে অপশন সি। হ্যাঁ হ্যাঁ, হাইড্রোকুইনোন, ওকে। আমরা শুধু যদি কুইনোন বলতাম তাহলে কি হতো? হতো না কিন্তু, কারণ কুইনোন হলো এরকম, শুধু কুইনোন যেটা সেটা এই রকম, বুঝলে? এটা কুইনোন, আর এটা হলো হাইড্রোকুইনোন। বলো এটা কি? ট্রাইহাইড্রিক ফেনল না ডাইহাইড্রিক ফেনল, নাকি বেনজিন 1, 2, 3 ট্রাইল, কোনটা? বেনজিন 1, সি, কোনটা? এটাও হবে, সিটাও হবে। Sir, both A and C. এ অ্যান্ড সি।
ওটা কিরকম করে 1 2 3 কেন বলছো? অপশন ডি, হুম, অপশন ডি। অপশন ডি, ইয়েস। দেন প্যারাক্রেশল, প্যারাক্রেশল কি? ক্রেশলে কি থাকে? একটা ওইস আর একটা CH3, এই তো বেঞ্জিনিং এর সঙ্গে। 3, হ্যাঁ। তাহলে এবার নাম বলো কোনটা হবে? ডাইহাইড্রিক ফেনল নাকি ট্রাইহাইড্রিক, না মনোহাইড্রিক ফেনল, না মনোহাইড্রিক অ্যালকোহল, কোনটা? কুইক। ওই যে ক্রেশল বললাম তো, একটা ওইস থাকবে তো। মনোহাইড্রিক ফেনল। ইয়েস। এবারে আমরা ফেনল কিভাবে প্রিপেয়ার করব সেগুলো জানতে হবে। অ্যাসিডিক ক্যারেক্টার অফ ফেনল, এটা তো আমাদের জানতেই হবে, তার কারণ আমরা এর আগে বলেছি যে ফেনল ইজ অলসো নোন অ্যাজ কি, কার্বলিক অ্যাসিড, তাই তো? ফেনল ইজ অলসো নোন অ্যাজ কার্বলিক অ্যাসিড, এটা তোমরা জানো না? এবারে ফেনলের এইচটাকে সরিয়ে আমরা কি করতে পারি? ফেনেট তৈরি করতে পারি, ফেনেট আয়ন, তাই তো? ফেনেট আয়ন কিরকম? ফেনেট আয়ন এই যে ও মাইনাস ধরো Na+, তাহলে এটা সোডিয়াম ফেনেট। তাহলে এই যে সোডিয়াম ফেনেট এটা স্টেবল, কারণ এই মাইনাসটা ভিতরে ঢুকতে পারে রেজোনেন্সের জন্য, তাই তো? ক্লিয়ার? Yes, Yes, sir. sir. ওকে, Yes, sir. আমরা সেটা দেখছি। তার মানে এই এইচটা ইজিলি রিমুভেবল, অর্থাৎ রেডিলি আমরা কি করতে পারি? রিপ্লেসেবল। দিস এইচ ইজ রেডিলি রিপ্লেসেবল বাই এনি অ্যাক্টিভ মেটাল। তাহলে এইটা আয়ন, এই যে ফেনেট আয়নটা স্টেবল বাই দ্য রেজোনেন্স। ফর দিস রিজন H+ ক্যান রেডিলি রিমুভ ফ্রম দিস ফেনল, হেন্স ইট ইজ এ অ্যাসিডিক। ওকে, ঠিক আছে। এবার মেথড অফ প্রিপারেশন অফ ফেনল, আমরা কিভাবে তৈরি করতে পারি? ফেনল ক্যান বি প্রিপার্ড ফ্রম ক্লোরোবেনজিন বাই 2 মেথডস। ক্লোরোবেনজিন থেকে ডাইরেক্ট ফেনল তৈরি করার জন্য একটা মেথড খুব ইম্পর্টেন্ট, এটা একদম মুখস্থ রাখতে হবে, কারণ ডাইরেক্টলি আমরা বেনজিন থেকে বা ক্লোরোবেনজিন থেকে ইজিলি ফেনল তৈরি করা যায় না, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাই হিট দিয়ে আমরা একটা জিনিস তৈরি করতে পারি। ফার্স্ট ইন ডোজ প্রসেস, ভদ্রলোকের নাম, ডোজ প্রসেস। ডোজ প্রসেসটা কি? এই যে ক্লোরোবেনজিন, তার মধ্যে কি দেবো? হাইলি কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তারপরে এটার মধ্যে আমরা হিট দিয়ে দেখেছো কত, অনেকটা হাই, 613 কেলভিন। এই এত হাই হিট দিয়ে অ্যান্ড এই যে কনসেন্ট্রেশনটা অনেকটা বাড়িয়ে দিয়ে এটাকে হিট করলে আমরা কি পাবো? ডাইরেক্টলি ফেনল পাবো। এই জন্য এই রিয়াকশনটা মনে রাখতে হবে, কারণ ডাইরেক্টলি ফেনল তৈরি করা খুব চাপ। এটা ল্যাবরেটরিতে আমাদের তৈরি করা যেতে পারে, কেন? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাভেলেবল, ক্লোরোবেনজিন যদি অ্যাভেলেবল হয়, হিটটা আমরা দিয়ে দিতে পারি, তাই না? আমরা নর্মালি বার্নার জ্বালিয়ে ওই হিটটা ফর্ম করতে পারি, এই জন্য এটা ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব। কিন্তু একটা বিষয় দেখো, এখানে প্রেশারটা তোমাকে দিতে হবে, খেয়াল আছে? হাই প্রেশার, কারণ এই প্রেশার দেওয়া যায়, কিন্তু এটা খুব কস্টলি হবে, বুঝতে পারলে? আমরা সবচেয়ে যে মেথড ইউজ করব সেটা কিউমিন মেথড। কিউমিন মেথডের ফেনল প্রিপারেশন, ওইটাই সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। এটা আমাদের তৈরি করা যাচ্ছে একটা স্টেপে, ঠিক আছে? একটা স্টেপে তৈরি করা একটা মেথড, এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ একটা স্টেপে সবসময় অন্য মেথডে তৈরি করা যায় না। ক্লিয়ার? এবারে জাস্ট এটার মধ্যে একটু অ্যাসিড জল দিলেই হয়ে গেল। এই যে সোডিয়াম ফেনেট ডাইলুটেড HCl দিলেই ফেনল পেয়ে যাব। এবার দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার মানে কার্বনিক অ্যাসিড, মানে অ্যাসিড, ঠিক আছে, দিলেই সোডিয়াম ফেনেট থেকে ফেনল হবে। ফেনল ক্যান বি প্রিপার্ড ফ্রম ডায়োজেনিয়াম সল্ট, এটা দেখেছো তোমরা? ডায়োজেনিয়াম সল্ট স্যান্ডম্যান রিঅ্যাকশনে আমরা ব্রোমিনেশন, ক্লোরিনেশন, এগুলো আমরা করেছি, তাই না? জানো তো? Yes, sir. ডায়োজেনিয়াম সল্ট, Yes, sir. ডায়োজেনিয়াম সল্টের ফর্মুলা কি?
ডাইজোনিয়াম সল্টের ফর্মুলা কি ছিল? এই যে বেঞ্জিন রিং এর উপরে N2 প্লাস Cl মাইনাস, এই যে লিখেছি N2 প্লাস Cl মাইনাস। ওকে, এটাই নাম হলো আমাদের ডাইজোনিয়াম সল্ট। এই ডাইজোনিয়াম সল্টের মধ্যে দেখো ওয়াটার ইন ডাইলুট সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা ফেনল পেয়ে যাব। অর্থাৎ এটাকে শুধু অ্যাসিড ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। ডাইজোনিয়াম সল্টকে অ্যাসিড ওয়াটার দিয়ে তুমি কি করবে? ওয়াশ করবে, তাহলে ফেনল পাবে। ক্লিয়ার? এবার দেখো ফ্রম কিউমিন, এই মেথডটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেথড অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড। ওকে, দেখতে একটু ঘটনা লাগবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেথড। ইন্ডাস্ট্রিতে আমরা এই ফেনল এইভাবেই পেতে পারি। এবার তোমাদের মনে হতে পারে স্যার এই ফেনল দিয়ে আমরা কি করি, তাই না? এত ইন্ডাস্ট্রিয়াল মেথড, ইন্ডাস্ট্রিতে আমাদের এই কাজটা কি? কারণ ফেনল বুঝতেই পারছো যে ফেনল থেকে আমরা এই যে আমরা এত ধরনের মেডিসিন ফেনল যুক্ত অর্থাৎ ফেনল কন্টেইনিং যে কম্পাউন্ড আমরা প্রচুর দেখতে পাবো। ঠিক আছে, ধরো ভ্যানিলা, তোমরা আইসক্রিম খাচ্ছ, সেখানে ওই ফেনলের কম্পাউন্ড থাকবে। ঠিক আছে, কি থাকবে? তোমার থাকবে বেঞ্জিন রিং এর সময় একটা অ্যালডিহাইড গ্রুপ, হ্যাঁ, একটা OH গ্রুপ, অর্থাৎ ফেনল যুক্ত আছে সেখানে। তারপরে তুমি ধরো মেডিসিনে আমরা দেখবো প্রচুর মেডিসিনে আমাদের এই ফেনলের কম্পাউন্ড রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ফেনল একটা গুরুত্বপূর্ণ সাবস্টান্স। এটা এই কম্পাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, এই জন্য এটা আমাদের লার্জ অ্যামাউন্টে এটার প্রিপারেশন করার দরকার হয়। অর্থাৎ কমার্শিয়াল মেথডে আমরা একে প্রস্তুত করা হয়। তাহলে সেই কমার্শিয়াল মেথডটা হলো কিউমিন মেথড, নাম দিয়েছে, লিখে রেখেছো, দেখেছো? কিউমিন মেথড। অর্থাৎ ফেনল ক্যান বি প্রিপার্ড কমার্শিয়ালি ফ্রম কিউমিন। কিউমিন ইজ আইসোপ্রোপাইল বেঞ্জিন। তার মানে কি? এই যে স্ট্রাকচারটা ড্র করছি দেখো, বা এরপরে আমি দেখাচ্ছি। এই যে বেঞ্জিন, হ্যাঁ, বেঞ্জিনের উপরে সি, এইদিকে CH3, এইদিকেও CH3, ওকে, এইদিকে একটা হাইড্রোজেন আছে, এইটা হলো আইসোপ্রোপাইল। দেখো এটার নাম কি দিলাম? আইসোপ্রোপাইল বেঞ্জিন। তাই এটাকে আমরা এটার নামই হলো কিউমিন। ওকে, অর্থাৎ আইসোপ্রোপাইল বেঞ্জিন বা কিউমিন, এই যে স্ট্রাকচারটা ড্র করেছি। ওকে, এবার দেখো এই কিউমিন বা আইসোপ্রোপাইল বেঞ্জিন বা সেকেন্ডারি প্রোপাইল বেঞ্জিন, ঠিক আছে, এইটার মধ্যে আমরা ফার্স্টে কি দিয়েছি? O2, অর্থাৎ অক্সিডেশন করব। কি দিয়ে? কার প্রেজেন্সে? কোবাল্ট ন্যাপথালিন বা ন্যাপথানেট, মানে কোবাল্ট ন্যাপথানেট মানে কি? ওই যে ন্যাপথল থেকে, ন্যাপথল থেকে OH, ন্যাপথলে OH যেটা আছে, এইচটাকে সরিয়ে কোবাল্টের মেটালটাকে বসানো আছে। ঠিক আছে, অর্থাৎ কোবাল্ট ন্যাপথানেট। আর টেম্পারেচার দিয়েছি। আর অ্যালকালাইন ডাইলুট সোডিয়াম কার্বনেট। দেখো ওই যে বললাম দেখতে একটু ঘটনা হতে পারে, কিন্তু এটা খুব প্রসেস, খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা কি করলাম? এখান থেকে দেখো এই জিনিসটা পেয়ে গেলাম, এইখানে অক্সিডেশনটা হলো, বুঝতে পারলে? এই যে হাইড্রোজেনটা আছে, হ্যাঁ, যে কার্বন হাইড্রোজেন, এর মাঝখানে দেখো ও বন্ড, অর্থাৎ একটা পারঅক্সাইড বন্ড এখানে ফর্ম করেছে। কি বন্ড ফর্ম করলো? পারঅক্সাইড বন্ড। এবারে এই পারঅক্সাইড বন্ড আনস্টেবল হয়। এই অক্সিজেন এভাবে পাশাপাশি থাকলে না, তাদের মধ্যে ভেরি স্টেরিক ক্রাউডিং হবে, এন্ড লোন পেয়ার থাকার জন্য তারা ভেরি আনস্টেবল। অর্থাৎ পারঅক্সাইড বন্ড ইজ ভেরি আনস্টেবল বন্ড। সেই কারণে এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা ভাঙলে এই যে অক্সিজেনটা এখানে ডাবল বন্ড করবে, সঙ্গে সঙ্গে তাহলে এটা খুলে গিয়ে এই অক্সিজেনের সঙ্গে জুড়বে। ঠিক আছে, অর্থাৎ কিউমিন মেথড আমরা কি দেখতে পেলাম? যে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, এটার নাম কিউমিন হাইড্রোপারঅক্সাইড, এটা তৈরি করলো। দেন এখান থেকে আমাদের এই বন্ডটা ভাঙবে, কারণ এই বন্ডটা ভেরি আনস্টেবল। তাহলে হিট একটু দিলাম, হ্যাঁ, সালফুরিক অ্যাসিড দিয়ে ডিস্টিলেশন করলাম, সঙ্গে সঙ্গে ফেনল পেলাম। আর এখান থেকে কি বেরিয়ে যাবে বলো তো? এই যদি এখানে করে এই বন্ডটা ভেঙে গিয়ে এইটা মাইনাস হবে, আর এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে ডাবল বন্ড করবে। ঠিক আছে, তখন এই বন্ডটা ভাঙবে,
এই বন্ডটা ভেঙে গিয়ে দেখো CH3 C ডাবল বন্ড CH3 এটা অ্যাসিটোন হয়ে বেরিয়ে যাবে আর OH টা এখানে যুক্ত হয়ে যাবে, তার মানে ফেনল পাবো। ঠিক আছে, বোঝা গেছে? অর্থাৎ এটা অ্যাসিটোন হয়ে বেরিয়ে গেল, খুব ইম্পর্টেন্ট এটা, খেয়াল থাকে জানো। ওকে, এবার এই কিউমিন প্রিপারেশন কোথা থেকে করা যায়? বেনজিন থেকেও কিউমিন প্রিপারেশন করা যায়। বেনজিনের সঙ্গে ফিডেলক্রাফট রিঅ্যাকশন করে আমরা কিউমিন পেতে পারি। তার মানে কি, বেনজিন অর্থাৎ এখানে দেখো, দেখে নাও আগে, এই যে বেনজিন, এই বেনজিনের সঙ্গে হ্যাঁ আমরা কি করতে পারি, অ্যানহাইডাস Al Cl3, আর এইখানে আমরা যেটা দেব CH3 CH ডাবল বন্ড CH2। ঠিক আছে, এইখান থেকে যেটা তৈরি হবে, এইখানকার একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা এইখানে যুক্ত হবে, তাহলে এটা CH3 হবে। ঠিক আছে, এইখানে CH3 হয়ে গেল, এই হাইড্রোজেনটা এখানে চলে গেল, কোথায়, এই হাইড্রোজেনটা এখানে চলে গেছে। ক্লিয়ার? তাহলে কি তৈরি হলো, তাহলে এইখানে আমাদের তৈরি হলো কি CH3, আর এইটার মাথায় প্লাস হয়ে গেল, এই কার্বনটার মাথায় প্লাস হয়ে গেল, তাই না? এখানকার ডাবল বন্ডটা ভেঙে গেছে, সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তখন এই প্লাসটা এইখানকার যেটা এখানে বন্ড তৈরি করবে, অর্থাৎ আমাদের কিউমিন তৈরি করবে। কিউমিন অর্থাৎ কি রকম দেখলাম, বেনজিনের মাথায় আমরা কি দেখতে পেলাম, এই যে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, আর এখানে CH3 যুক্ত হবে। ঠিক আছে, এই হবে আমাদের কিউমিন। অর্থাৎ দিয়ে করতে পারি আমরা এটা বেনজিনের সঙ্গে, হ্যাঁ, তোমার প্রোপিন অ্যাড করানো যেতে পারে, তখনও আমরা কিউমিন পেতে পারবো। হ্যাঁ, অর্থাৎ ফিডেলক্রাফট রিঅ্যাকশন করানো যেতে পারে এটা দিয়ে। কিউমিন ইজ নাথিং বাট আইসোপ্রোপাইল বেনজিন, তাই তো? Yes, sir. নাকি নরমাল প্রোপাইল অ্যালকোহল, কোনটা? Isopropyl benzene. আইসোপ্রোপাইল বেনজিন, সেক প্রোপাইল বেনজিন বলা হয়, বলা যেতে পারে না, Option D. তাই তো? Yes, sir. हाँ सर এটা দেন पोटेंसी phenol can be obtained commercially from, কোথা থেকে পেতে পারি? ক্লোরোবেনজিন থেকে পেতে পারি, অবশ্যই পেতে পারি তো, ক্লোরোবেনজিন থেকে ওই যে দিয়ে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, সেটা তো পেতেই পারি, কিন্তু মেন, হ্যাঁ স্যার, তাই তো? কমার্শিয়ালি কিন্তু কিমিন বলেছি আমরা। ঠিক আছে, কমার্শিয়ালি যেটা কোথা থেকে, কিউমিন মেথড, মাথা থাকবে। क्यूमिन हाँ सर এবারে দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, হ্যাঁ, ব্রোমিনেশন এন্ড নাইট্রেশন, খুব ইম্পর্টেন্ট। মেন রিঅ্যাকশন গুলো কিন্তু আমি এখানে দেখাচ্ছি। কেমিক্যাল প্রপার্টি অফ ফেনল, এগুলো বই খুলছে তো, বই খুলে তোমরা দেখতে পাচ্ছ তো, বইতে কিন্তু পরপর দেখবে। কালকে আমি একজনকে ধরেছি, সে বই জানে না যে বইয়ের কোন চ্যাপ্টারে আছে, পড়াচ্ছি কয়েকদিন ধরে না বলছি স্যার, জানি বই স্যার, দাও, বই জানি দাও। জানি। হ্যাঁ, সে কালকে, হ্যাঁ, অর্গানিক পড়াচ্ছি, সে ইনঅর্গানিকের বই খুলে রেখে তো। আজব পাবলিক। হ্যাঁ, আমি আগে ধরেছি যে তুমি এখান থেকে দেখাও আমাকে তোমার বইতে কোথায় আছে, ঠিক আছে, তুমি পড়ো, তারপরে সে বই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, কি অবস্থা। হ্যাঁ স্যার পুজোর পরে যাব। হ্যাঁ, পুজোর পরে অবশ্যই। हाँ सर আর ভাল লাগছে না বাড়িতে ওকে, হ্যাঁ, আমরা অলরেডি ইয়ে করেছি, 11 এর একটা ব্যাচকে এখানে এখানে পড়াতে শুরু করেছি। হ্যাঁ, 4টে এখানে ওরা আসছে এখন, কিন্তু তোমাদেরটা পুজোর পরে আমরা শুরু করব, ঠিক আছে? দেখো কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল, তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হ্যাঁ, ফার্স্টে দেখছি আমরা কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। লেট আস সি অ্যাকশন অফ ফেনল উইথ লিকুইড ব্রোমিন। ফেনলের সঙ্গে লিকুইড ব্রোমিনের রিঅ্যাকশন দেখবো আমরা কিরকম, ব্রোমিনেশন, হ্যাঁ, আর ব্রোমিন প্লাস সাবস্টিটিউটেড। দেখো এই যে আমরা বেনজিনের থেকে যেটা পাবো অ্যাকচুয়ালি, এই যে ডাবল বন্ড, যে কোনো একটা ডাবল বন্ড এখানে গিয়ে বিআর প্লাস কে অ্যাটাক করবে, ঠিক আছে, বিআর প্লাস কে অ্যাটাক করবে, তখন এই পাশের হাইড্রোজেনটা আবার এখানে বন্ড করে বেরিয়ে যাবে। ওকে, সাবস্টিটিউশন হবে। তাহলে আমরা সেগুলো দেখছি, আমরা কিরকম দেখবো, দেখো উইথ লিকুইড ব্রোমিন দেখবো। হ্যাঁ, এবার সেটা আগে দেখে নেই। দেখো ফেনল প্লাস ব্রোমিন,
ঠিক আছে, হুম মানে আরোতে কি দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এই সলভেন্টটা কি, সলভেন্টটা নিয়েছি কার্বন ডাই সালফাইড CH2 অর ক্লোরোফর্ম, কার্বন ডাই সালফাইড অর ক্লোরোফর্ম। হ্যাঁ, আর টেম্পারেচার সবচেয়ে কম 0°C অর 2°K। এই টেম্পারেচারে এই যে একটা ব্রোমিন এখানে অ্যাটাচড হয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবারে এই যে OH, এই OH-টা অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে অর্থতে যদি ব্রোমিন ঢুকে তাহলে তো প্যারাতেও ঢুকবে, আর প্যারাটাই তো মোর হওয়ার কথা। ঠিক আছে, দেখো এই যে প্যারা হয়েছে এটাই 80%, বুঝতে পারলে? বুঝলে না, শুনতে পেয়েছো? স্যার আরেকবার বলো স্যার। এই যে ওইসটা কি লোন পেয়ার করে, লোন, এই লোন পেয়ারটা, এখানে যে লোন পেয়ারটা আছে দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, অ্যারোটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এখানে হ্যাঁ, স্যার। লোন পেয়ারটা ছিল, এই লোন পেয়ারটা কি করবে, এখানে বন্ড করবে, তাই তো? হুম তাহলে রেজোনেন্সে যেতে পারে তো। তাহলে রেজোনেন্স হুম কোথায় দেখেছিলাম, যে এই যে ফেনল যখন রেজোনেন্সে যায়, ফেনল যদি রেজোনেন্সে যায়, এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা এখানে দিতে পারে, এই বন্ডটা এখানে উঠতে পারে, আবার এখানে মাইনাস হবে, সেই মাইনাসটা এখানে দিতে পারে, তখন এই বন্ডটা উঠে গিয়ে এখানে হতে পারে, তাই তো? এখানে মাইনাস হতে পারে, এই মাইনাসটা এখানে দিতে পারে, আবার এখানকার বন্ডটা এখানে উঠতে পারে, তাই তো? হুম হ্যাঁ স্যার। অর্থাৎ অর্থ অ্যান্ড প্যারা পজিশনে নেগেটিভ চার্জ ইনক্রিজ করেছিল, সেটা দেখিয়েছিলাম কিন্তু। এটা বুঝতে পারলে না, বুঝলে না ক্ষিতেশ? Yes, sir. বুঝেছি। Yes, sir. ওকে, হ্যাঁ স্যার, তাহলে বুঝেছি। আমরা বলেছি যে যারা অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, যারা ইলেকট্রন পুশিং গ্রুপ টুয়ার্ড বেনজিন রিং, তারা হলো অর্থ অ্যান্ড প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তার মধ্যে যদি আমাদের এই যে দেখো OH অ্যান্ড ব্রোমিন, এদের মধ্যে ইন্টারাকশন আছে, মানে এদের মধ্যে মারামারি হবে আর কি। হ্যাঁ, এরা কাছাকাছি থাকলে এদের মধ্যে ঠোকাঠুকি হবে, দ্যাটস মিন ক্রাউডিং। ওকে, অর্থাৎ ইন্টারাকশন আছে। তো এই যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের জন্য এইখানে প্যারা পজিশনে দেখো ইন্টারাকশন সবচেয়ে লো, তাই তো? ক্লিয়ার? এখানে লো ইন্টারাকশন, কেন? এটা এটার থেকে দূরে আছে, কিন্তু এটা কাছাকাছি আছে থাকার জন্য এদের মধ্যে ইন্টারাকশনটা বেশি। তাহলে কোনটা বেশি স্টেবল হবে? এইটা প্যারা পজিশনে, ঠিক আছে? আর যদি এইখানে কখনো হাইড্রোজেন বন্ডিং থাকে তখন এই অর্থ পজিশনটা বেশি স্টেবল হবে, কিন্তু এখানে ব্রোমিন অ্যান্ড OH এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, হ্যাঁ তাহলে এটা হলো বেশি স্টেবল। ইজ ইট ওকে? অর্থাৎ ব্রোমিনেশন করলাম, এবারে এইটার যদি কন্ডিশন পাল্টে দেই তাহলে একাধিক ব্রোমিন কিন্তু অ্যাটাচড হতে পারে, ঠিক আছে? লেট আস সি অ্যাকশন অফ ফেনল উইথ ব্রোমিন ওয়াটার। এবার আমরা ব্রোমিন ওয়াটার দিচ্ছি, ওটা ছিল ব্রোমিন ইন, হ্যাঁ, ক্লোরোফর্ম অর কার্বন ডাই সালফাইড। এবারে ব্রোমিন ওয়াটার দিচ্ছি, দেখো ব্রোমিন ওয়াটারে দেখো অনেকগুলো ব্রোমিন একসঙ্গে যুক্ত হয়ে গেল, খেয়াল করেছো? এইটা মাথায় রাখতে হবে যে আমি যদি একটা ব্রোমিনকে বেনজিন এর সঙ্গে অ্যাটাচ করতে চাই অর্থ বা প্যারা পজিশনে, তাহলে আমরা ইউজ করব ব্রোমিন ইন কার্বন ডাই সালফাইড অর ক্লোরোফর্ম। কিন্তু আমরা যদি ব্রোমিন ওয়াটার ইউজ করি তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে তিনটে ব্রোমিন, এটা অর্থ অ্যান্ড প্যারা, অর্থ প্যারা অবশ্যই, কিন্তু অর্থ এবং প্যারা বোথ পজিশনেই কি করবে, সাবস্টিটিউট রিঅ্যাকশন দেবে। ওকে, ক্লিয়ার? এটা বুঝতে পারলে? যদি ব্রোমিন ওয়াটার ইউজ করি, অর্থাৎ এই যে ব্রোমিন ওয়াটার অ্যান্ড ব্রোমিন ইন কার্বন ডাই সালফাইড, এটার মধ্যে পার্থক্য আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। রিঅ্যাকশনে আমরা আরেকটা পার্ট দেখছি, নাইট্রেশন যদি করি তাহলে কি হবে। নাইট্রেশন, বেনজিনে আমরা নাইট্রেশন করব। নাইট্রেশন করতে গেলে এই যে দেখো আমি NO2+ দিয়েছি, তাই না? NO2, এই যে মাথায় প্লাস, নাইট্রোজেনের মাথায় প্লাস আছে, তাহলে NO2+ এটা কোথা থেকে তৈরি হতে পারে সেটা আগে বুঝতে হবে। নাইট্রিক অ্যাসিড অ্যান্ড সালফুরিক অ্যাসিড কনসেন্ট্রেট কন্ডিশনে যদি মিক্স থাকে, বলেছিলাম এর আগেও বলেছি, এটা নাইট্রিক অ্যাসিড অ্যান্ড সালফুরিক অ্যাসিড একসঙ্গে এদেরকে কি বলা হয় হিতেশ? নাইট্রিক অ্যাসিড অ্যান্ড সালফুরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিডের মিক্সচারকে কি বলা হয়? মিক্স অ্যাসিড। স্বল্পনে
আর কি বলা হবে? মিক্স অ্যাসিড বলা হবে। ওকে, ও আচ্ছা। আর কি বলা হবে? মিক্স আছে। তুমি মিশিয়ে দিচ্ছ, তার মানে মিক্স অ্যাসিড। অর্থাৎ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, একসঙ্গে আমরা তাকে বলি মিক্স অ্যাসিড। এই মিক্স অ্যাসিডের কাজটা, কনফিউজ করছে স্যার আমাদের। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড একসঙ্গে মিশে ওরা কি তৈরি করবে? NO2 প্লাস তৈরি করবে। কারণ তুমি জানো যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ওয়াটার অ্যাবজর্বার হিসেবে কাজ করে, তাই না? ওয়াটার অ্যাবজর্বার হিসেবে কাজ করে। হুম। দেখো H2SO4 মানে কি? HOSO, হ্যাঁ সরি, হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও। আর নাইট্রিক অ্যাসিড মানে কি? এই তো, এই নাইট্রিক অ্যাসিড মানে এলো এটা, আর সালফিউরিক অ্যাসিড মানে ওটা। কোনটা? এইটা। তাহলে সালফিউরিক অ্যাসিড কি করে? ওয়াটার অ্যাবজর্ব করে। এই দেখো ওয়াটার, নিজের মধ্যে থেকেই একটা ওইস আর তোমার সরি, নিজের মধ্যে থেকে হাইড্রোজেন, এটা তো অ্যাসিড, নিজের মধ্যে থেকে একটা হাইড্রোজেন, হ্যাঁ, নিজের মধ্যে থেকে একটা হাইড্রোজেন, আর এইটা এই হলো তোমার ওয়াটার, ও অ্যাবজর্ব করে ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কি এখান থেকে? এখান থেকে কি পড়ে থাকবে? কোথা থেকে? ওরে বাবা, এই যে এখানে দেখতে পেলে NO2 প্লাস হবে। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ NO2 প্লাস তৈরি হবে। তাহলে NO2 প্লাস কোথা থেকে তৈরি হলো? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মিক্সচার থেকে আমার তৈরি হবে NO2 প্লাস। এবার দেখো আমরা কি বলছি, একটা ডাইলুট নাইট্রিক অ্যাসিড থেকে যেটা তৈরি হবে সেটা আলাদা। ডাইলুট নাইট্রিক অ্যাসিড, শুধু ডাইলুট নাইট্রিক অ্যাসিড থেকে NO2 প্লাস তৈরি হতে পারে, আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড থেকে NO2 তৈরি হতে পারে। ঠিক আছে, আমরা আগে ডাইলুট নাইট্রিক অ্যাসিড ও একা একাই তৈরি হবে, আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে? মিক্স অ্যাসিড, মানে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডকে একসঙ্গে মেশাতে হবে। বোঝা গেছে? এই দেখো, শুধু ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিলে একটা NO তৈরি হবে, এখানে NO যুক্ত হবে, কিন্তু আমরা যখন মিক্স অ্যাসিড দেবো তখন একাধিক ও NO তৈরি হবে। এবার দেখো, এইটা হলো অর্থোনাইট্রোফেনল, আর এটা স্যার আসছে না, এই গেছে, এতক্ষণে এলো। হ্যাঁ স্যার এসছে এইটা, তো। এটার নাম হলো অর্থোনাইট্রোফেনল, তাই তো? অর্থোনাইট্রোফেনল, আর এটা কি? প্যারানাইট্রোফেনল। অ্যান্ড অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনলের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, এখান থেকে কোশ্চেন করে। এই যে কোশ্চেন আনসারটা লেখা হয়েছে, কি কোশ্চেন করে? যে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল কোনটা বেশি ভোলাটাইল। ঠিক আছে, আমরা দেখবো অর্থোনাইট্রোফেনল বেশি ভোলাটাইল, প্যারানাইট্রোফেনল ভোলাটাইল, হ্যাঁ। বা আমরা বলি বয়লিং পয়েন্ট, এই যে বয়লিং পয়েন্ট প্যারানাইট্রোফেনলের বেশি অর্থোনাইট্রোফেনলের থেকে। এর কারণটা কি? এই কারণটা হলো এই যে যে এই কারণটা কি বললাম? এই কারণটা হলো এইটা, যে এইটা অর্থোনাইট্রোফেনল মানে হলো OH, আর এখানে N, এখানে O মাইনাস, এখানে ডাবল বন্ড O, এটা প্লাস, এখানে মাইনাস, এটার মধ্যে দেখো ডট 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 একটা কি বন্ড? হাইড্রোজেন বন্ড। আর প্যারানাইট্রোফেনল কিরকম হবে? এইরকম OH, এইখানে নাইট্রো আছে। ঠিক আছে, এবার এখানে ডট ডট ডট, এইখানে NO, এই NO, এই বেনজিন, এই দেখো OH, আবার এখানে ডট ডট ডট, এরকম একটা প্যারানাইট্রোফেনল, এই যে একটা প্যারানাইট্রোফেনল, আরেকটা প্যারানাইট্রোফেনল, তারপর আরেকটা প্যারানাইট্রোফেনল, এরকম করে কি হবে? লং চেন তৈরি করবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ডিং করে এরা একটা চেন তৈরি করবে। তাহলে এই চেনটাকে ব্রেক করার জন্য আমার বেশি এনার্জি লাগবে, তাই এর কি থাকবে?
বয়লিং পয়েন্ট বেশি, ঠিক আছে, এবং সেই আনসারটা এখানে লিখেছি, দেখো পরিষ্কার সেটাই লিখেছি, অর্থোনাইট্রোফেনল ইজ স্টিম ভোলাটাইল ডিউ টু intermolecular hydrogen bond and para-nitrofenol is less volatile due to intermolecular hydrogen bond, মানে একটার মধ্যে একটা আরেকটা 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 এভাবে যুক্ত হয়েছে, তাই তো, অর্থাৎ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য এর ভোলাটিলিটি কম বা বয়লিং পয়েন্ট বেশি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এর পরের লেকচারটা দিচ্ছি, হ্যাঁ, এই লেকচারটা এখানে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে এটা